Hello viewers, Assalamu alaikum and welcome back to CSC Master Environment. In this lecture, I'm going to discuss about project planning. So let's get started. গত লেকচারে আমরা আলোচনা করছিলাম প্রজেক্ট ইনিশিয়েশন, এই লেকচারে আমরা আলোচনা করব প্রজেক্ট প্ল্যানিং এবং প্রজেক্ট প্ল্যানিং সম্পর্কে আমরা ইনিশিয়াল যে ধারণাটা সেটা গত লেকচারে দিয়েছিলাম। তো আজকে একটু ডিসক্রাইব আলোচনা করব, সেটা হচ্ছে define clear discrete activities and the work needed to complete each activities. তো এখানে বেশ কয়েকটা টাস্ক দেওয়া আছে, প্রায় 10টার মতো। তো এগুলা নিয়ে আমরা এখন আলোচনা করবো বিস্তারিত। এখানে দেখতে পাচ্ছেন প্ল্যানিং ডিজাইন, এখানে ডিটেল, এখানে একটা চিত্র দেওয়া আছে। তো এখানে অর্থাৎ আপনি যখন একটা প্রজেক্ট প্ল্যানিং করবেন তখন ফার্স্ট যে উইকটা, সেই উইকে কিন্তু আপনার প্ল্যানিং এর যে বিষয়টা, আপনি প্রথম ইনিশিয়ালি তো প্ল্যানিংটাই বেশি করবেন, তাই না? এই কারণে প্রথম যে সপ্তাহটা, সেই সপ্তাহে দেখতে পাচ্ছেন প্ল্যানিং এর যে ইয়েটা সেটা কিন্তু হাই। দেন 1 মান্থ পরে তখন তো আপনি কোডিং করবেন, এক্সিকিউশনে কাজ করবেন, তখন কিন্তু আপনার প্ল্যানিংটা খুব একটা বেশি হবে না প্রথমের তুলনায় আর কি। তার কারণে এটা একটা মিডল পজিশন আছে। এমন শেষ পর্যায়ে যেটা আফটার 6 মান্থ, তখন আপনি টেস্টিং এর কাজ করবেন, মেনটেনেন্স এর পেজে থাকবেন, তখন তখন তার প্ল্যানিং এর হবে না। তো এখানে এই প্ল্যানিং ডিটেইলের যে বিষয়টা, সেটা এইভাবে এই এই কার্ভটা মেনটেন করা আর কি, সে কথাই বলা হয়েছে এখানে। এখন এবার যদি আসি প্রজেক্ট স্কোপ, অল্টারনেটিভস এন্ড ফেসিবিলিটি, এখানে বেশ কিছু টার্ম দেওয়া আছে। হোয়াট প্রবলেম অর অপরচুনিটি ডাজ দ্য প্রজেক্ট অ্যাড্রেস, what are the qualify about result to able achieve। তো এখানে এটা বলা বোঝা হয়েছে এটাই, বা বোঝানো হয়েছে এটা যে আপনি যখন আহ, একটা প্রজেক্ট যখন আপনি করবেন, তার সময় আপনি নির্ধারণ করা, বা প্রজেক্টের বিকল্প পদ্ধতি মেনটেন করা কতটা কার্যকর হতে পারে। যেমন উদাহরণ হিসেবে যদি আমি ধরি যে আপনি একটা ই কমার্স ওয়েবসাইট ডিজাইন করতে চান, তো সেক্ষেত্রে আপনার বৈশিষ্ট্য থাকবে কি, ই কমার্স ওয়েবসাইটে কি থাকে তালিকা, অর্থাৎ আপনি প্রজেক্টটা মানে অর্থাৎ যে পণ্যগুলো আপনি বিক্রি করবেন সেগুলো আপনি আহ, ব্যবহার করবেন, অথবা পেমেন্ট সিস্টেম দিবেন। এখন বিকল্প যে অল্টারনেটিভ অল্টারনেটিভ যেটা, সেটা হচ্ছে যেমন ধরেন আপনি প্রথমে চিন্তা করলেন যে আপনি পেমেন্ট গেটওয়েতে কি দিবেন, বিকাশ রাখবেন, নাকি সেখানে বিকাশের মাধ্যমে তারা সরাসরি হচ্ছে পেমেন্ট করতে পারবে। দেন আপনি হচ্ছে অল্টারনেটিভ ওয়ে হচ্ছে সেখানে আপনি নগদ রাখতে পারেন, অথবা আপনি ম্যানুয়াল পেমেন্ট সিস্টেমও করতে পারেন। তো এটা হচ্ছে আর কি অল্টারনেটিভস এর যে বিষয়টা। দেন হচ্ছে ডিভাইডিং প্রজেক্ট ইনটু ম্যানেজেবল টাস্ক, অর্থাৎ আপনি একটা প্রজেক্টকে বিভিন্ন পার্টে পার্টে ডিভাইড করবেন। আপনি পুরো একটা প্রজেক্ট, পুরো একটা ওয়েবসাইট তার আপনি একজনকে দিয়ে করাবেন না, এটা অবশ্যই আপনি বিভিন্ন ভাগে আহ, বিভক্ত করে দেন করবেন। তো এখানে ডিভাইডিং এর যে বিষয়টা, সেখানে বলা হয়েছে যে ওয়ার্ক ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার, দ্যাট মিনস ডব্লিউবিএস। এখানে বলা হয়েছে যে ডিভিশন অফ প্রজেক্ট ইনটু ম্যানেজেবল অ্যান্ড লিগালি অর্ডারেড টাস্ক অ্যান্ড সাব টাস্ক। আরেকটা বলা আছে, সেটা হচ্ছে শিডিউলিং ডায়াগ্রাম। সেটা হচ্ছে একটা হচ্ছে গ্র্যান্ড চার্ট এবং হচ্ছে নেটওয়ার্ক ডায়াগ্রাম। তো এখন আমরা যদি প্রথমে একটু ডাব্লিউবিএস নিয়ে আলোচনা করি, ডাব্লিউবিএস টা আসলে কি? ডাব্লিউবিএস টা হচ্ছে যেমন আপনি যদি একটা ওয়েবসাইট ডিজাইন করেন, তাহলে আপনার ডিজাইনিং পেজে কি থাকবে? আপনি লোগো ডিজাইন করবেন, হোম পেজ ডিজাইন করবেন, আহ এগুলোই ডিজাইন করবেন, তাই না? আবার দেখা গেল আপনি ডেভেলপ সাইডে কি করে ডিজাইন করবেন, ডেভেলপ সাইডে আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপ করবেন, ব্যাক এন্ড ডেভেলপ করবেন, দেন টেস্টিং এর পজিশন আপনি একজনকে দিয়ে টেস্টিং করাবেন। এই যে এক একটার আন্ডারে কিছু পার্ট, যেটা হচ্ছে আপনাকে এই ডব্লিউবিএস হচ্ছে সেরকম। দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ডিফাইনিং রিকোয়ারমেন্টস। দেখেন এখানে ইন্টারভিউতে বলা আছে যে ডিজাইন ইন্টারভিউ ফ্রম শিডিউল অ্যাপয়েন্টমেন্টস, তারপর হচ্ছে কন্ডাক্ট ইন্টারভিউ। এখন দেখেন রিভিউ কারেন্ট রিপোর্টস এর মধ্যে হচ্ছে কালেক্ট রিপোর্টস, তারপরে রিভিউ রিপোর্টস। এই যে এখানে আবার ডেট গুলো দেয়, এটা হচ্ছে ডব্লিউবিএস। অর্থাৎ আপনি একটা কাজকে বিভিন্ন পার্টে ভাগ করবেন। যে ডেভেলপিং এর মধ্যে আমার ডিজাইনের মধ্যে একজন লোগো ডিজাইন করবে, আরেকজন ওয়েবসাইট ডিজাইন করবে, আরেকজন হোম পেজ ডিজাইন করবে, আরেকজন এই ডিজাইন করবে। এই যে একটা একটা সেকশন আন্ডার একটা সাবসেকশন করা, এটা হচ্ছে ডব্লিউবিএস অ্যাকচুয়ালি। আর গ্র্যান্ড চার্টের যে বিষয়টা, সেটা হচ্ছে হরিজন্টাল বার রিপ্রেজেন্ট টাস্ক ডিউরেশন। অর্থাৎ আপনি একটা প্রজেক্ট যে করবেন, সেটা আপনি কিভাবে করবেন। এই যে দেখেন, আমি যদি এগুলো একটা মান্থলি হিসাব ধরি, তাহলে ফার্স্ট মান্থ আমি প্ল্যানিং করবো, সেকেন্ড মান্থ হচ্ছে আমি ডিজাইনিং এর কাজ করব, এখন এর পাশাপাশি এই কাজটা করব। এই যে মানে অর্থাৎ আপনার প্রজেক্টের যে টোটাল ডিউরেশনটা, যেটা আমরা প্রজেক্ট চার্টারে বলছিলাম, যে আপনি এই প্রজেক্টটা যদি আপনি 6 মাস ধরে করেন, তাহলে প্রথম 2 সপ্তাহ দেখা গেল আপনি প্ল্যানিং করবেন। দেন হচ্ছে 2 সপ্তাহ হচ্ছে 6 মাস ধরে করবেন। তাহলে আপনি প্রথম ধরে নিলাম আপনি ফার্স্ট মান্থ হচ্ছে প্ল্যানিং করলেন, সেকেন্ড মান্থ এবং থার্ড মান্থ হচ্ছে আপনি এটাকে ডিজাইন করলেন,
তারপর ফোর্থ অ্যান্ড ফিফথ হচ্ছে আপনি সেটাকে ডেভেলপ করলেন, ব্যাক এন্ডের কোড যেটা আর কি সেটা ডেভেলপ করলেন, 6 মান্থে এসে আপনি সেটা টেস্ট করলেন এবং 6 মান্থে সেটা লঞ্চ করে দিলেন। তো এই যে একটা চার্ট, এটাকে গ্র্যান্ড চার্ট বলে, অর্থাৎ ডিউরেশন অনুযায়ী আপনাকে এটাকে ডিভাইড করবেন আর কি, যে আপনি কত তারিখে বা এই সপ্তাহের মধ্যে বা এই মাসের মধ্যে আপনি কি কাজ করবেন, দেন পর মাসে কি কাজ করবেন। এই যে 6 মাসের আপনি প্রজেক্টের যে টোটাল টাইম পিরিয়ড, এই যে পিরিয়ডটা আপনি ডিভাইড করবেন, এটা হচ্ছে আসলে গ্র্যান্ড চার্ট। আর নেটওয়ার্ক যেটা, শিডিউল ডায়াগ্রাম, নেটওয়ার্ক ডায়াগ্রাম যেটা, সেটা হচ্ছে যেমন আপনি হচ্ছে ডিজাইনিং করা আপনি প্ল্যানিং ছাড়া তো একটা প্রজেক্ট করবেন না, ডেফিনেটলি না। এবং আপনি ডিজাইন ছাড়া তার ব্যাক এন্ডের কোড করতে পারবেন, ব্যাক এন্ডে কোড করবেনও না। আবার আপনি যদি একটা জিনিস ইমপ্লিমেন্টেশনে না করেন, ডিজাইনে না করেন, তাহলে সেটা তো অবশ্যই আপনি টেস্টিং করতে পারবেন না। তো নেটওয়ার্ক ডায়াগ্রাম হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে যে আপনি একটা না করে অন্যটা করতে পারবেন না, এরকম অনুযায়ী হচ্ছে এটাকে সাজানো। তো আমরা এখানে একটা চিত্র দেখতে পাইতেছি, দেখতে পাচ্ছেন আপনারা। এই চিত্রটা যদি একটু ভালো করে লক্ষ্য করেন, দেখেন এই যে লাস্টের যে অপশনটা, সেটা কিন্তু উপরে দুইটা করে সে কিন্তু লাস্টে এটা করতে পারে, এবং পরের দুইটা এসে কিন্তু এটা করতে পারে। তো এটা আমরা যদি আরেকটু যদি বিস্তারিত বলতে চাই, তাহলে সেক্ষেত্রে ধরেন আপনি হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতেছেন। তো প্রথম হচ্ছে আপনি কি করবেন, ডিজাইন করবেন, তারপর হচ্ছে আপনি ডেভেলপমেন্ট করবেন, দেন হচ্ছে আপনি টেস্টিং করবেন, এবং শেষে আপনি সেটা লঞ্চ করবেন। এবং গ্র্যান্ড চার্টে এই কাজগুলো সময়কালে দেখানো যাবে। আর নেটওয়ার্ক ডায়াগ্রামে এটা দেখানো যাবে কাজের উপর নির্ভর, কাজের উপর কোনো কাজের উপর অন্য কাজের নির্ভরশীলতা, অর্থাৎ এটা না করে আপনি এটা করতে পারবেন না, এরকম হচ্ছে আর কি বিষয় হচ্ছে। দেন হচ্ছে আমরা যদি দেখি, সেটা হচ্ছে যে এই তো এস্টিমেটিং রিসোর্স, ক্রিয়েটিং অ্যান্ড রিসোর্স প্ল্যান, অর্থাৎ কনস্ট্রাকটিভ কস্ট মডেল, কোকো মডেল যেটাকে বলা আর কি। তো এখানে হচ্ছে আপনি যে এই যে বলা আছে, পিপল আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড এক্সপেন্সিভ রিসোর্স, ইম্পর্টেন্ট টু হ্যাভ এ গুড ব্যালেন্স বিটুইন স্পেশালাইজেশন অ্যান্ড টাস্ক বেনিফিট। অর্থাৎ আপনি কোকো মডেলের মাধ্যমে আপনি একজন ডেভেলপারকে যখন আপনি হায়ার করবেন, এখানে কাজের যে পরিমাপটা নির্দিষ্ট, যেমন ফর এক্সাম্পল আপনার একটা প্রজেক্ট দেওয়া লাগবে দ্রুত, আপনার কাছে দুজন ডেভেলপার আছে, একজন হচ্ছে আপনার খুব দ্রুত কোড করতে পারে, সেটা হচ্ছে খুব একটা বেশি এফিশিয়েন্ট হয় না। আর একজন হচ্ছে খুব কম মানে সময় নিয়ে কোড করে, একটু টাইম লাগে। তো সেক্ষেত্রে হচ্ছে তার কোডটা হচ্ছে এফিশিয়েন্ট হয়। তো সেক্ষেত্রে এখন আমরা ক্লায়েন্ট যদি এমন একটা জিনিস চাই যে 1 মাসের ভিতরে আপনার সেটা কাজটা হ্যান্ড ওভার করতে হবে তার কাছে, তাহলে অবশ্যই আপনি কাকে চয়েস করবেন, অবশ্যই আপনি ফার্স্ট ডেভেলপার যে তাকে চয়েস করবেন। তো কোকো মডেলটা হচ্ছে ওটাই জন্য আর কি ইউজ করা হয় আর কি অ্যাকচুয়ালি। এখন যে ডেভেলপিং এ কমিউনিকেশন প্ল্যান, এখানে দেখেন হু আর স্টেক হোল্ডার, তারপরে হোয়াট ইনফরমেশন ডাজ ইচ স্টেক হোল্ডার নিডেড। তো এখানে এটা বলা হয়েছে যে ডেভেলপিং এ কমিউনিকেশন প্ল্যান, অর্থাৎ কমিউনিকেশন প্ল্যানের যে বিষয়টা আর কি, সেটা এখন এটা আপনি যেভাবে করবেন সেটা হচ্ছে স্টেক হোল্ডার কারা, হু আর দ্য স্টেক হোল্ডার। স্টেক হোল্ডার হচ্ছে আপনার এখানে প্রকল্পের যে ম্যানেজার আছে বা প্রজেক্টে আপনার যে ম্যানেজার, প্রজেক্ট টিম মেম্বার যারা আছে, ক্লায়েন্ট বা কাস্টমার, এরা হচ্ছে আসলে আপনার স্টক হোল্ডার আর কি এখানে। দেন হচ্ছে হোয়াট ইনফরমেশন ডাজ ইচ স্টক হোল্ডার, প্রত্যেক স্টক হোল্ডার কোন তথ্য প্রয়োজন, যেমন আপনার হচ্ছে প্রজেক্ট ম্যানেজার যে তার হচ্ছে তার কাজ হচ্ছে সে কি করবে, তার ইনফরমেশন দেখার কাজ হচ্ছে সেই প্রজেক্টে কারেন্ট সিচুয়েশন দেখবে, প্রজেক্টের রিস্ক কেমন, বাজেট, সময়সীমা সম্পর্কে, এগুলো হচ্ছে প্রজেক্ট ম্যানেজার যে তার। এখন টিম মেম্বার যে তার কাজ হচ্ছে দৈনিক যে কাজটা থাকবে, সময়সীমা এবং নির্দিষ্ট কাজে অগ্রগতি, সে দৈনিক কাজটা সে কন্টিনিউ করতেছে কিনা বা শেষ করতে পারতেছে কিনা টাইমের ভিতরে। আর দেন হচ্ছে হোয়েন শুড ইনফরমেশন বি প্রসিউড, কখন তথ্য প্রদান করতে হবে। এখন এখানে দেখেন এটা যদি আমরা একটু বলি, তাহলে প্রতিটি তথ্যের নির্দিষ্ট সময় থাকে যা প্রদান করতে হবে ইয়েকে। এখন দৈনিক বা সপ্তাহ নাকি হচ্ছে মাসিক, এটার একটা বিষয় থাকে। তো এখানে হচ্ছে এখানে বলা আছে হোয়েন শুড ইনফরমেশন বি প্রসিডিউড, অর্থাৎ তথ্যটা আপনি কখন প্রদান করবেন, সেটা আপনি দৈনিক অথবা সাপ্তাহিক স্ট্যাটাস যে রিপোর্ট, সেটার মাধ্যমে দিতে পারেন, অথবা কোনো সমস্যা ঝুঁকি চিহ্নিত হওয়ার সময়। এ হচ্ছে আর কি বিষয়। এখন তথ্যের উৎস কি কি, এখন হোয়াট আর রিসোর্স অফ ইনফরমেশন, এখানে বলা হচ্ছে তথ্যের উৎস কি কি। যেমন এখানে প্রজেক্টের ডকুমেন্টেশন থাকতে পারে, মিটিংস এর নোটস থাকতে পারে, টিম মেম্বারদের রিপোর্ট থাকতে পারে, আর প্রজেক্টের যে টুলস, যেমন আপনি বিভিন্ন টুলস এর মাধ্যমে প্রজেক্টে যে কাজ যে টুলস গুলো ব্যবহার সেগুলো থাকতে পারে। তো দেন হচ্ছে আমরা যদি দেখি যে এখানে আরেকটা আছে যে হোয়াট কমিউনিকেশন মিডিয়া বি ইউজড, যে হোয়াট কই এই যে হোয়াট কমিউনিকেশন মিডিয়া শুড বি ইউজড, এখানে এটা খুব গুরুত্বপূর্ণ যে আপনি এখানে কোন মিডিয়াটা ইউজ করবেন। তো সেক্ষেত্রে আপনি যেটা হতে পারে, যেমন যোগাযোগ, অফিসিয়াল যে যোগাযোগটা, যেমন আপনি একজন একটা একজনের সাথে অন্য একজন যখন যোগাযোগ করবে, যেমন রিপোর্ট, কোন একটা রিপোর্ট টিপোর্ট কিছু শেয়ার করবে, তখন সেক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন, ইমেল,
ইউজ করবেন। দেন হচ্ছে আপনি যখন ক্লায়েন্টের সাথে মিটিং করবেন অথবা কোনো প্রজেক্ট নিয়ে একটা ডিসকাশন করবেন, তখন আপনি সেটা কি ইউজ করবেন? অবশ্যই জুম অথবা গুগল মিট ইউজ করবেন। চ্যাট টুলস অথবা দ্রুত শেয়ারিং এর যে বিষয়টা, কোনো একটা জিনিস যদি আপনি দ্রুত শেয়ার করতেন, সেক্ষেত্রে আপনি টিমস অথবা স্ল্যাক ইউজ করতে পারেন। তো এটা আসলে ওভারঅল যদি বলেন যে এক কথা বলতে গেলে ক্লায়েন্টের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য ইমেল ব্যবহার করা যেতে পারে। এটি অফিসিয়াল বা ডকুমেন্টেশন তথ্য শেয়ার করার জন্য একটি ভালো মাধ্যম। ঠিক আছে। আর অপরদিকে আপনি যদি টিম মেম্বারদের সাথে প্রতিদিনের কাজ শেয়ার করতেছেন, সেক্ষেত্রে আপনি চ্যাট টুলস যেমন স্ট্যাক বা মেসেঞ্জার টেসেঞ্জার এগুলো ইউজ করতে পারেন। যে তাৎক্ষণিক যোগাযোগ প্রদান হচ্ছে কার্যকারিতা প্রদান করবে আর কি, মানে এই কাজটা আপনার দ্রুত কমপ্লিট হবে। দেন হচ্ছে কমিউনিকেশন প্ল্যান। এখানে হচ্ছে স্টক হোল্ডার, টিম মেম্বার, ডকুমেন্টস, তারপর হচ্ছে ইউজার গ্রুপ, প্রজেক্ট স্ট্যাটাস রিপোর্ট, এগুলা বলা হয়েছে আর ক্ষেত্রে এখানে। অর্থাৎ এটা কখন দিবে টিম মেম্বার্স প্রজেক্ট স্ট্যাটাস যে রিপোর্টটা, সেটা ফার্স্ট মান্থে দিতে হবে, মান্থের ভিতরে। ডিটারমাইনিং প্রজেক্ট স্ট্যান্ডার্ডস এন্ড প্রসিডিউরস। এখানে হচ্ছে প্রজেক্টে যে, আচ্ছা ওকে আদান দিচ্ছে, একটু ওয়েট করে। ওকে, এখানে আছে হচ্ছে টাইপ অফ এসডিএলসি মেথোডোলজি অ্যান্ড ডকুমেন্টেশন স্টাইল, স্ট্যাটাস আপডেটস অ্যান্ড টার্মিনোলজি। তো টাইপ অফ এসডিএলসি মেথোডোলজি যেটা, সেটা হচ্ছে আমরা এসডিএলসি বেশ কয়েকটি ধাপ দেখেছি। সেটা হচ্ছে বেশ কয়েকটা মডেল দেখেছি। সেটা হচ্ছে ওয়াটারফল মডেল, অ্যাজাইল অ্যাজাইল মেথড, যেটা আর কি অ্যাজাইল মডেল। তারপরে আরো বেশ কয়েকটা মডেল দেখেছি আমরা। তো ওয়াটারফল আমরা জানি যে সেটা হচ্ছে লিনিয়ার, যেটা একটা পেজ কমপ্লিট না হওয়া পর্যন্ত অন্য একটা পেজে যাওয়া যায় না, কিন্তু সেক্ষেত্রে অ্যাজাইল মেথডটা একটু ডিফারেন্ট। এবং ওয়াটারফল অ্যাজাইল মেথড থেকে হচ্ছে একটু, অ্যাজাইল মেথড হচ্ছে ওয়াটারফল মডেল থেকে ভালো। তো আপনি আপনার প্রজেক্টে আসলে কোন মডেলটা ইউজ করবেন, সেটা হচ্ছে আর কি আসলে বিষয়। তো এখানে সে কথা বলা হয়েছে যে টাইপ অফ এসডিএলসি মেথোডোলজি, আপনি কোন মেথোডোলজিটা ইউজ করবেন। ডকুমেন্টেশন স্টাইল, স্ট্যাটাস আপডেটস এন্ড টার্মিনোলজি। স্ট্যাটাস আপডেটস তো আমরা বুঝতেছি, স্ট্যাটাসটা আপডেট করা, প্রতিনিয়ত দেখা যায় আপনার প্রজেক্টের কি অবস্থা। ডকুমেন্টেশন স্টাইল যেটা, সেটা হচ্ছে ডকুমেন্টেশন আবার টু টাইপস হতে পারে। সেটা হচ্ছে বিজনেস রিকোয়ারমেন্টস ডকুমেন্টস এবং হচ্ছে টেকনিক্যাল ডিজাইন ডকুমেন্টস। তো বিজনেস যেটা, সেটা হচ্ছে যে এটা হচ্ছে এমন একটা বিষয় যেটা আপনার ফিউচার বা ফাংশন, যে ফাংশন গুলো প্রয়োজন, কোন ফিচার অথবা কোন ফাংশন প্রয়োজন আপনার, সেটা হচ্ছে যে বিজনেস রিকোয়ারমেন্ট বলে দিবে। এবং হচ্ছে টেকনিক্যাল যেটা, সেটা হচ্ছে এই সফটওয়্যারটিতে বা আপনি যেটা ডিজাইন করবেন সেটাতে কোন অংশে কি সমস্যা বা কিভাবে কাজ করলে বিস্তারিত থাকবে, অর্থাৎ এক কথা আপনার আপডেট রাখে আর কি। সেটা হচ্ছে ডকুমেন্টেশন আকারে কোনো একটা কিছু আপনাকে সংরক্ষণ করা, সেটা হচ্ছে আর কি বিষয়। দেন হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আইডেন্টিফাইং অ্যান্ড assessing risks, source of risks, consequence of risks, পসিবল সোর্স। এখন সোর্স অফ রিস্ক, এখন আপনার প্রজেক্টে আসলে রিস্ক এর একটা আপনার আইডেন্টিফাই করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু, আপনার প্রজেক্টে কোনো রিস্ক আছে কিনা বা কি হচ্ছে কি। এখন আমরা যদি নিউ টেকনোলজি একটা রিস্ক হতে পারে আপনার প্রজেক্টের জন্য, সেটাকে এরকম সেটা হচ্ছে যে আপনি ফর এক্সাম্পল আপনি একটা নিউ টেকনোলজি নিয়ে আপনি আপনার প্রজেক্টটা ডেভেলপ করতেছেন, কোডিং করতেছেন, কিন্তু সেক্ষেত্রে আপনার পর্যাপ্ত পরিমাণ সেটাতে আপনার রিসোর্স নাও থাকতে পারে। আপনি একটা নতুন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছেন, যেটা কিনা আপনি পুরোটা জানেন না বা ওটা আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারতেছেন না। তো সেটাও কিন্তু আপনার জন্য একটা প্রবলেম হতে পারে। এবং আপনি যখন একটা নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে আপনার সফটওয়্যার অথবা ওয়েব ডিজাইন করবেন, সেক্ষেত্রে ওই ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আপনার পর্যাপ্ত জ্ঞান, দক্ষতা বা স্কিল নাও থাকতে পারে। তো সেটা কিন্তু আসলে আপনার প্রজেক্টের জন্য আসলে একটা হার্মফুল বা বলতে পারেন। আবার ইউজার স্ট্যান্স যেটা, সেটা হচ্ছে আপনি নতুন একটা সিস্টেম চালু করলেন বা নতুন একটা কিছু করলেন, ডেভেলপ করলেন, ফিচার করলেন, সেটা ইউজার পছন্দ নাও হতে পারে। এখন আপনার কাছে মনে হইতেছে যে একটা জিনিস, ফর এক্সাম্পল আপনি একটা 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 মেসেজ আপনি এমন ভাবে দিচ্ছেন যে উপর থেকে আসবে, ড্রপিং ড্রপিং হয়ে দেখাবে, কিন্তু আপনার ইউজারে এত এত অ্যানিমেশন চাচ্ছে না, সে চাচ্ছে জাস্ট একটা পপ আপ ওপেন হবে। এখন সেক্ষেত্রে আপনি কোনো একটা কিছু অ্যাড করলে সেটা হচ্ছে ইউজার পছন্দ নাও হতে পারে, সেক্ষেত্রে একটা রেজিস্ট্যান্স থাকে। তো এ হচ্ছে ইউজার রেজিস্ট্যান্স। এবং হচ্ছে ক্রিটিক্যাল রিসোর্স অ্যাবিলিটি যে বিষয়টা, অর্থাৎ আপনার প্রজেক্টের যেই উদাহরণ হিসেবে যদি আমি বলতে চাই, সেটা হচ্ছে আপনি কোন স্পেশালাইজড বা বিশেষজ্ঞ আর কি, যেটা কোনো বিশেষজ্ঞ ডেভেলপার যদি প্রকল্পের মাঝখানে ছুটে নেন, তাহলে কাজের গতি কমে যাবে। যেমন ক্রিটিক্যাল রিসোর্স অ্যাবিলিটি যেটা আর কি, সেটা হচ্ছে আপনি যখন একটা ডেভেলপারকে হায়ার করবেন, যেমন ফর এক্সাম্পল আপনি একজন সিনিয়র ডেভেলপার হায়ার করছেন, যেটা কিনা আপনার কাজ করতে যায়, হঠাৎ করে মাঝপথ থেকে যদি উনি যদি ছিটকে যায় বা উনি যদি চলে যায়, সেক্ষেত্রে আপনার প্রজেক্টের উপরে রিস্ক হতে পারে। কারণ আপনি যখন নতুন একজন ডেভেলপার আনবেন, দেন তাকে আপনার প্রজেক্টটা বুঝাইতে হবে, আর দেন হচ্ছে তারপর হচ্ছে সে হচ্ছে এই প্রজেক্ট নিয়ে কাজ করতে পারবে। তো এটাও কিন্তু একটা আপনার
রিস্ক এর আওতায় পড়ে। এবং অ্যাবিলিটি কম্পিটিটিভ রিয়াকশন যেটা, সেটা হচ্ছে আহ এটা হচ্ছে কম্পিটিটিভ কম্পিটিটিভ রিয়াকশনস। তো এটা হচ্ছে যেমন আপনি হচ্ছে একটা সফটওয়্যার ডেভেলপ করলেন, সেটা মার্কেটে লঞ্চ করলেন, কিন্তু আপনার কম্পিটিটর যারা আছে তারা অন্য একটা সফটওয়্যার লঞ্চ করছে, যেটা হচ্ছে আপনার আপনার থেকে একটা ভালো একটা ফিচার তারা অ্যাড করে দিয়েছে, যেটা হচ্ছে আপনি একটা, ফর এক্সাম্পল, আপনি একটা সফটওয়্যার ডেভেলপ করলেন, ওরও একটা সফটওয়্যার ডেভেলপ করছে, ক্লাসরুমের একটা সফটওয়্যার আপনি ডেভেলপ করছেন, আরেকজন ক্লাসরুমে একটা সফটওয়্যার ডেভেলপ করছে। এখন আপনার সফটওয়্যারে যা আছে ওর সফটওয়্যারে তা আছে, প্লাস ওর সফটওয়্যারে হচ্ছে একটা নতুন একটা কিছু হচ্ছে অ্যাড করে দিচ্ছে, একটা ফাংশন বা একটা ফিচার অ্যাড করে দিচ্ছে। তখন ডেফিনেটলি ইউজাররা, কাস্টমার অবশ্যই আপনার সফটওয়্যার নিবে না, তারা সেম কাজ কিন্তু ওখানে পাচ্ছে না, ভালো একটা ফ্যাসিলিটি পাচ্ছে। তো এই ক্ষেত্রে এটাও কিন্তু একটা রিস্ক থাকে আপনার প্রজেক্টের কম্পিটিটিভ যে রিয়াকশনটা, তাতে আপনার প্রতিযোগী যারা আছে তারা কিন্তু মার্কেটে ভালো একটা সফটওয়্যার লঞ্চ করতে পারে। তো সেটাও কিন্তু আপনার একটা রিস্ক। এবং হচ্ছে রেগুলেটরি চেঞ্জেস, এবং হচ্ছে টিম মেম্বার এক্সপিরিয়েন্স। টিম মেম্বার এক্সপিরিয়েন্স যেটা, সেটা হচ্ছে আপনি যাদের নিয়ে আপনি প্রজেক্টটা ডেভেলপ করতেছেন, সেই টিম মেম্বার যদি এক্সপার্ট না হয় তাহলে তো সমস্যা। তাহলে ধরেন আপনি একটা দল গঠন করলেন, সেখানে আপনার টিম মেম্বার এক্সপার্ট না, আপনি তাদের সিস্টেম ডেভেলপমেন্ট অভিজ্ঞতা কম, মানে অর্থাৎ তাদের এই সিস্টেমের অভিজ্ঞতা তাদের কম, তারা সঠিক সময়ে কাজ সম্পূর্ণ করতে পারতেছে না। তো এটাও কিন্তু আপনার একটা রিস্কের মধ্যে পড়ে। এবং সঠিক সময় তারা কাজ সম্পূর্ণ না করতে পারলে কিন্তু আপনি প্রজেক্টটা সঠিক সময় হ্যান্ড ওভার করতে পারবেন না। আর আরেকটা হচ্ছে রেগুলেটরি চেঞ্জ, যেটা বললাম সেটা হচ্ছে আপনার হচ্ছে আইন কানুনের যে বিষয়টা। ফর এক্সাম্পল, আপনি একটা ওয়েবসাইট ডেভেলপ করলেন, এখন ওয়েবসাইটে আপনি বেশ কিছু ফিচার দিলেন, এখন সরকার নতুন একটা আইন নিয়ম করছে ওয়েবসাইটের উপরে, যে অনলাইন ওয়েবসাইট যেহেতু মানুষ অনেক স্ক্যামের শিকার হচ্ছে, তো সরকার নতুন একটা নিয়ম অ্যাড করছে। তো ওই নিয়মের মধ্যে দেখা গেল আপনার ওই তিনটা ওয়েবসাইটে দুই তিনটা ফিচার আছে যেটা কিনা আপনার ওই নিয়মের মধ্যে পড়ে যায়, সরকারের নিয়ম বিরোধীর মধ্যে ওগুলো পড়ে যায়। তো সেক্ষেত্রে ওটা কিন্তু আপনার প্রজেক্টের রিস্ক, তখন আপনি প্রজেক্ট আপনি ইউজ করতে পারবেন না, বা কাস্টমার ক্লায়েন্ট আপনার এটা নিবে না, কারণ সরকারের যে আইন আছে সেটা অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে। তো এটা হচ্ছে রেগুলেটরি চেঞ্জেস এর যে বিষয়টা। তো এই ছিল ওভারঅল রিস্ক অ্যানালাইসিস যে পার্টটা, সেটা। এখন হচ্ছে ডেভেলপিং প্রিমিয়ারি প্রিমিয়ারি বাজেট, সেটা হচ্ছে বাজেটের যে বিষয়টা, যে দেখেন এখানে ইকোনমিক ফেসিবিলিটি অ্যানালাইসিসের যে বিষয়টা, বাজেট অর্থাৎ আপনার এই প্রজেক্টের বাজেটটা কেমন বা কি বিষয় সেটা। এখন এটা হচ্ছে সেটিং বেসলাইন প্রজেক্ট প্ল্যান। A baseline project plan provides an estimate of the project's tax and resource requirements and is used to guide the next project phase execution. As a new information is acquired during project execution, the baseline plan will continue to be updated. এখন এখানে তারা যে বিষয়টা বলছে বেসলাইন বলতে আসলে আপনি যদি একটা এক্সাম্পল কিভাবে বলি সেটা, ধরেন যে আপনি একটা কোন একটা কিছু অ্যারেঞ্জ করলেন, বা আপনি একটা একটা স্কুলের বা কোন একটা প্রতিষ্ঠান একটা মাঠ আপনি ডিজাইন করবেন, বা আপনার দায়িত্ব আপনার পড়ছে, তখন আপনি কি করবেন? আপনি মাঠের ডিজাইন তৈরি করতে হবে, তারপর হচ্ছে আপনার প্রয়োজনীয় যে উপকরণ গুলো আছে আর কি। অর্থাৎ একটা মাঠ দিলে, যেমন খেলার ক্রিকেট মাঠ যে পিচ গুলা, ওগুলা কিন্তু পিচের বাইরে কিন্তু ঘাস থাকে, আর পিচের মধ্যে কিন্তু শক্ত মাটি দিয়ে ওটাকে ভালোভাবে ফেলে দেয়। তো এটা হচ্ছে আপনার উপকরণ। এবং মাঠ নির্মাণ কাজ শুরু করা, এবং মাঠ যে আপনি করতেছেন, ক্রিকেট একটা মাঠ যে আপনি করতেছেন, মাঠের পরীক্ষা সঠিক ভাবে করতে হবে, যেটা সঠিকভাবে আসলে পিচটা ঠিক আছে কিনা, সঠিকভাবে কাজ করতেছে কিনা। এবং আপনি হচ্ছে কাজের জন্য শ্রমিক নিবেন, এবং তাদের হচ্ছে শ্রমিক নিলে সেই কাছে যন্ত্রাংশ নিতে হবে, এবং বাজেটেরও একটা বিষয় থাকে এখানে। অর্থাৎ এক কথায় আপনি যদি বেসলাইন বিষয় ওভারঅলটা যদি বলতে চান, সেটা এক বেসলাইন একটি বেসলাইন হচ্ছে প্রজেক্ট মানে পরিকল্পনা করা, অর্থাৎ প্রজেক্ট, আপনি যে প্রজেক্ট দ্যাট মিনস প্রকল্প আর কি, যেটা যেমন আপনি ক্রিকেট খেলার যে প্রস্তুতি করবেন সেটা একটা প্রকল্প। তো এই হচ্ছে একটি বিষয়। এখন বেসলাইন যে প্রকল্প পরিকল্পনা হলো আপনার প্রকল্পের একটি প্রাথমিক রূপরেখা, যা আপনাকে বাস্তবায়নের সময় নির্ধারণের লক্ষ্য বা সম্পদ সম্পূর্ণ করতে ব্যবহার সহায়তা করতে পারে। এখন এটা এই সঙ্গে সঙ্গে হচ্ছে এটা আপনার অগ্রগতির সঙ্গে সঙ্গে একটি সংশোধন হতে পারে, যেটা প্রকল্পের সম্পূর্ণভাবে সম্পূর্ণ আহ, সফলভাবে সম্পূর্ণ হয়। এই ছিল আর কি বেসলাইনের যে বিষয়টা। তো আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। সালাম।